শুভ সকাল আইরিন। শুভ সকাল জুবায়ের। শুভ সকাল দর্শক, কেমন আছেন আপনারা? যমুনা টিভির নিয়মিত আয়োজন সকালের বাংলাদেশ অনুষ্ঠানে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে। আরও একবার বললাম কারণ আমরা কয়েকদিন ধরে আছি এবং আরও কয়েকদিন ধরে থাকবো। আইরিন যেমনটি করে বলছিল, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে, যেখানে আমরা আপনাদেরকে নিত্য নতুন সব তথ্য দিয়ে আপডেটেড করার চেষ্টা করব। যেহেতু আইরিন তথ্যর কথা বললাম, আমি একটা ফিডব্যাক পেয়েছি আমাদের ভিউয়ার্সদের কাছ থেকে যে দে আর লাইকিং ইট, কারণ তাদের নতুন নতুন আপডেটগুলো, ইভেন্টগুলো তাদের জানতে, মানে সারাদিন জুড়ে কোথায় কি হচ্ছে এগুলো জানতে সহায়তা করে। আর যেহেতু আজকে সপ্তাহে একটা ছুটির দিন, অনেকেরই আজকে ছুটির দিন, আমার মনে হয় আজ ঢাকায় কোথায় কি হচ্ছে এটা জানিয়ে দিতে পারি। আজ ঢাকা শহরে যে অনুষ্ঠানগুলো হচ্ছে সারা ঢাকা শহর জুড়ে, সেগুলো এক্ষুনি জানিয়ে দিব। আর আপনাদের সাথে তো আমি আছি জুলহা জুবায়ের। প্রথমে চলে যাচ্ছি আজকের ঢাকায় কোথায় কি হচ্ছে এই বিষয়টিতে। আজকে ঢাকায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মানুষ এর উদ্যোগে জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে সকাল 11টায় সেমিনারের আয়োজন করা হয়েছে। ঢাকার আরো খোঁজ খবর আছে আইরিন আমার কাছে। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল 8:30টায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে এবং সকাল 10টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে থাকছে আলোচনা সভা। এবারই প্রথম দেশের 64টি জেলায় একযোগে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন করা হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে তামাকের উপর কর বাড়াও, রোগ মৃত্যুর হার কমাও। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনিশিয়েটিভ এবং এবারের যেই প্রতিপাদ্য একটা থিম যেটা দেওয়া হয়েছে যে তামাকের উপর কর বাড়ানোর কথা বলা হয়েছে। আজ বিশ্ব তামাক মুক্ত দিবস, তামাককে না বলার দিবস, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড 24 ঘন্টা তামাক কনজিউম না করে এটা পালন করার কথা বলা হয়েছে। একদমই তাই। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনিশিয়েটিভ। আমরা এই টপিকে আরও ফার্দার কথা বলবো, বাট তার আগে আমরা আরও জেনে নিচ্ছি ঢাকায় আর কি হচ্ছে। বাঙালির গৌরব, বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাবেক প্রাধ্যক্ষ সত্যেন্দ্রনাথ বসুকে স্মরণ করে শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাবের আয়োজনে বিতর্ক অনুষ্ঠান সত্যেন বোস বিতর্ক প্রতিযোগিতা এর দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে বিকেল 5টায়। যুক্তির বাহনে হোক সত্যের প্রদক্ষিণ, এই প্রতিপাদ্য মুখরিত হবে এবারের আয়োজনে। আইরিন, এবার আমি জানিয়ে দিচ্ছি চট্টগ্রামের খোঁজ খবর। চট্টগ্রাম অবসর সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে সন্ধ্যা 6টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম TIC গ্যালারিতে অনুষ্ঠিত হবে হারানো দিনের বাংলা গানের অনুষ্ঠান গ্রামোফোনের সুর। অনুষ্ঠানে এপার ওপার বাংলার হারানো দিনের গান পরিবেশন করবেন সংগঠনের সদস্য ও আমন্ত্রিত নবীন প্রবীণ শিল্পীবৃন্দ। গ্রামোফোনটা কিন্তু এখন আর তেমন একটা দেখা যায় না, সো আমার কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে যে অনুষ্ঠানটা কিরকম যে কনসেপ্ট থেকে করা হচ্ছে নিঃসন্দেহে খুব ভালো, এবং এপার ওপার বাংলার যে একটা মিশ্রণ করা হচ্ছে সঙ্গীত, এটা কিন্তু খুবই ভালো হবে। সিলেটের জন্য আজকে যা আছে, সিলেট জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স কমিটির আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হবে। ওই দিন বিকেল 4টায় নগরীর চৌহাট্টার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি, আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইরিন, আমি জানিয়ে দিচ্ছি এখন খুলনার খোঁজ খবর। আজ খুলনা শিল্পকলা একাডেমির আয়োজনে সন্ধ্যা 7টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবি ঠাকুরের শাস্তি নাটকটি প্রদর্শনী রয়েছে। মূলত আইরিন, আমরা যা দেখলাম যে আজ সারা বাংলাদেশ জুড়েই কোথাও না কোথাও আয়োজন আছে, এবং আমরা যে আজকে জানলাম আজ বিশ্ব তামাক মুক্ত দিবস, আমরা আমাদের দর্শকদের সাথে এ নিয়ে আরো অনেক কথা বলবো, কিন্তু তার আগে আমি দর্শকদের একটি ধন্যবাদ জানাতে চাই। কারণ দর্শক, আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। আপনাদের কাছে আমরা আপনাদের চোখ দিয়ে সকালকে দেখতে চেয়েছিলাম। আপনাদের দেশের আপনাদের কর্নারে, মানে আপনারা যেখানে থাকছেন ওখান থেকে সূর্যের চেহারাটা কেমন হতে পারে জানতে চেয়েছিলাম আপনাদের কাছ থেকে। আর আমাদের এই আহ্বানে আপনারা অনেক স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন এবং অনেক অনেক ছবি পাঠিয়েছেন। প্রত্যেকটা ছবি এত সুন্দর যে আমরা আজকে কন্টেস্টের লাস্টে। একদমই তাই আইরিন, আমি একটা জিনিস দর্শকদের জানিয়ে রাখতে চাই যে এই মাসের জন্য আজকে আমাদের এই প্রতিযোগিতার শেষ দিন, এবং আমাদের জন্য সত্যিকার অর্থে কষ্টকর হয়েছে এতগুলো ছবির মাঝ থেকে ভালো একটি মাত্র ছবি নির্বাচন করা। আমি আমাদের কর্তৃপক্ষের, ছবি আসলে খুব সুন্দর ছিল, প্রতিটা ছবি এত সুন্দর ছিল এবং প্রতিটা ছবির সাবজেক্ট এত নির্মল ছিল, মানে সত্যগুলো, প্রকৃতির যে সত্যটা,
প্রতিটি সত্য এই ফ্রেমে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং বেশ কয়েকজন ছবি একেও পাঠিয়েছেন এবং তাদের চোখে এরকম জলজলে একটা সকাল, প্রাণবন্ত সকালের যে দৃশ্য আমরা দেখতে পেয়েছি, নিঃসন্দেহে তা আমাদের আবার অনুপ্রাণিত এখানে করেছে। আরেকটা জিনিস আমার মনে হয় আমার মেনশন করা উচিত, যে অনেকে আবার অথেন্টিক ছবি দেননি, নিজের তোলা ছবিটা হয়তো পাঠাননি, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো তাই অনুরোধ থাকবে শুধুমাত্র থাকবে যে আপনার তাই অনুরোধ থাকবে শুধুমাত্র আপনার হাতে থাকা সেলফোন বা আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলে আমাদের কাছে পাঠাবেন, কারণ আপনার ছবিটি আপনার চোখ দিয়ে আমরা আমাদের এই সকালকে দেখতে চাই। এবং আজকে যেই ছবিটি পাঠিয়েছে আইরিন, আমরা মনে সেটা দেখে নিতে পারি। আজকে কে ছবি পাঠিয়েছেন তিনি হচ্ছেন শাহিনবাগ, ঢাকা থেকে রুমানা রহমান। একটা ছবি ছিল যে একটা ব্রিজের মধ্যে দুটো বাচ্চা, যদিও রিস্কি জিনিসটা, মনে হলো একটা ব্রিজের মধ্যে, ওভার ব্রিজের উপর ছিল বলে আমার ধারণা আইরিন, কারণ যেহেতু শাহিনবাগের ছবি, শাহিনবাগের আমরা জানি ওখানে বিএফ শাহিন কলেজ এবং শাহিনবাগের মধ্যে একটি ওভারব্রিজ আছে। আমার মনে হয় ওভারব্রিজ থেকে তোলা ছবি, যদি ভুল না করি, স্মৃতি বিভ্রাট না করে আমাকে। ছবিটা কিন্তু খুব কিউট ছিল, ছবিটা খুব কিউট ছিল, সুন্দর ছিল এবং ওই যে বলছিলাম সকালবেলার সত্যটা, সেই সত্যের গাথাটুকু ছিল। আর একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনারা যারা আমাদের পুরো মাস জুড়ে ছবি পাঠিয়েছেন, এদের মধ্যে একজনকে আমরা বিজয়ী নির্বাচিত করব এবং যাকে নির্বাচিত করছি তিনি কাল আমাদের সাথে জয়েন করবেন আমাদের অতিথি হিসাবে আমাদের সকালেরই বাংলাদেশ। তাকে নিয়ে আমরা আড্ডা দিব। তিনি কে হচ্ছেন এখনো সারপ্রাইজ থাকছে, আপনারা দেখতে পারবেন কালকে, আজকের মধ্যেই জানতে পারবেন যিনি বিজয়ী হচ্ছেন এবং কালকে আমাদের সাথে তিনি জয়েন করছেন। একদমই তাই, আইরিন যেমনটি করে বলছিল, কালকে তাকে সাথে নিয়ে আমরা পুরো একটি সকালের বাংলাদেশের এই আয়োজন কাটাবো, পুরো একটি দিনকে কাটাবো, আর তার জন্য তো আকর্ষণীয় পুরস্কার থাকছেই। অবশ্যই, আমি তো খুব এক্সাইটেড কালকে আমাদের মাঝে, আমি খুব এক্সাইটেড কারণ আমাদের মাঝে আমাদের সেই বিজয়ীকে পেকার্স এক মাস ধরে তিনি হয়তো আমাদের সাথে, সবার সাথে তিনিও আমাদের সাথে হয়তো অপেক্ষায় ছিলেন এবং আমাদের সকালের অনুষ্ঠানটি দেখেছেন। তাই আমাদের জন্য এটা একটা ভালো অ্যাচিভমেন্ট যে আমরা আপনাদের সাথে আড্ডা দিতে পারবো ওয়ান টু ওয়ান। আইরিন, আমরা যেমনটি করে প্রথম থেকে বলি আপডেট করার কথা, হ্যাঁ, এই মুহূর্তে আমি আর দেরি করতে চাই না, আমি চাই তোমার হাতে থাকা সংবাদপত্রের প্রথম শিরোনামটি তুমি আমাদের দর্শকদের জন্য পড়ে দাও। অবশ্যই, যেহেতু আপডেটের কথা চলছে, সো আমি স্টার্ট করি প্রথম আলো দিয়ে। প্রথম আলো আজকে শিরোনাম করেছে বিতর্কিতরাই সংসদীয় কমিটির প্রধান, অভিযোগ উঠলে তদন্ত কাজ প্রভাবিত হওয়ার আশঙ্কা। একটি অ্যালার্মিং নিউজ আছে, যেটা হচ্ছে মিয়ানমার সীমান্তে গুলি বিনিময়, নিহত বিজেপি সদস্যকে ফেরত দেয়নি মিয়ানমার। তারেক ও আরিফের বিরুদ্ধে দালিলিক প্রমাণ মিলেছে, নারায়ণগঞ্জে 7 খুন। এই ছিল আমার হাতে থাকা প্রথম আলোর শিরোনাম। আইরিন, আমার কাছে আছে দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তর শিরোনাম করেছে নাইক্ষ্যংছড়ির সীমান্তে ফের গোলাগুলি। মূলত ওই যে আমাদের সীমান্ত যেই অশান্তি বিরাজ করছে তাকে নিয়ে একটি প্রচ্ছদ ছেপেছে। 2 বাংলাদেশি লাশ উদ্ধার, নিখোঁজ আরও অনেকে। রাজনৈতিক পৌরসভা গলার কাঁটা, 82টিতে শুধুই করের বোঝা। সর্বশেষ যে শিরোনামটি পড়ে শোনাচ্ছি জামায়াতের বিচারকে নিয়ে, তা সরকারের পিছু টানে ফুঁসছে মিত্ররা। মূলত এই ছিল আইরিন আমার কাছে দৈনিক যুগান্তরের শিরোনাম। দৈনিক ইত্তেফাক আজকে শিরোনাম করেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে গোলাগুলি, বিজিবির 1 সদস্য নিহত, গতকাল নিখোঁজ 4। সন্ত্রাসের জনপদ ফেনী, লক্ষ্মীপুর, একের পর এক খুন, বিশেষ অভিযানে আটক 2 শতাধিক, ঘাতকরা বহাল তবিয়তে। এবং এত ডিপ্রেসিং নিউজগুলোর মাঝে একটি ভালো নিউজ হচ্ছে পর্যটন সম্ভাবনাময় নিঝুম দ্বীপ। প্রথমে নাম হয় কমলার চর, এরপরে চর ওসমান, সবশেষে নিঝুম দ্বীপ। এর দক্ষিণে ধামার চরের সাথে যুক্ত হয়ে জেগে উঠেছে আরেক বিশাল ভূখণ্ড। আমার হাতে সর্বশেষ যে দৈনিকটি আছে আইরিন, তার দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ ওই আমাদের সীমান্তে সহিংসতা বা সীমান্তে অস্থিরতা নিয়ে শিরোনাম করেছে বিজেপির গুলিতে বিজিবির নায়ক নিহতের জের, নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজেপির গুলি বিনিময় এবং পুড়ে মারা যাওয়ার 17 দিন পর লাশ হয়ে এলো 6 বাংলাদেশির।
এবং সর্বশেষ যেই শিরোনামটি পড়ে শোনাতে চাই তা লাল কালিতে ছেপেছে, এটাই মূলত তারা প্রধান শিরোনাম হিসেবে যুগান্তর ছেপেছে, দুঃখিত জনকণ্ঠ ছেপেছে, তা হচ্ছে জামাতের বিচার প্রশ্নে অহেতুক বিতর্ক, ক্ষুব্ধ প্রতিক্রিয়া, সরকারের জন্য আত্মঘাতী হবে নির্মূল কমিটি, সোমবার মন্ত্রণালয়ের অবস্থান কর্মসূচি ঘোষণা গণজাগরণ মঞ্চের, আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীলদের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ৩৫ সংগঠনের। মূলত আইরিন এই ছিল জনকণ্ঠের শিরোনাম। আজকে ওভারঅল শিরোনামগুলোর মধ্যে আসলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যে টেনশন শুরু হয়েছে এটা কিন্তু নিঃসন্দেহে একটি অ্যালার্মিং নিউজ যে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে শান্তিপূর্ণ যে সম্পর্ক ছিল তা বিনিময় হয়েছে অনেকদিন। একটু টেনশন ছিল, আমরা কয়েকদিন আগেও নিউজ পেপারে পড়েছিলাম, কিন্তু আমরা একটু করে মনে হয় জানছিলাম যে এমন কিছু হতে পারে বা গুলি বিনিময় এবং সম্ভাবনার কথা, বিজেপি সদস্যের নিহত হওয়ার ঘটনা, মৃতদেহ যে দিচ্ছেন এখানে দুটি মন্তব্য পাওয়া গেছে। সেইখানকার লোকাল পুলিশ স্টেশন বলেছেন, পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে যে তিনি নিহত হয়েছেন, এবং বিজেপি এখনো আনুষ্ঠানিকভাবে বিজেপি জানায়নি যে আসলে তাদের নায়ক নিহত হয়েছেন কিনা। আমি সংবাদ শিরোনাম সর্বশেষ যা দেখেছি সেই অনুপাতে বললাম, সেই সূত্র ধরে বললাম। আর আরো কিছু নিউজের মধ্যে যেমন তুমি বলছিলে যে আজকে যেমন লাশ হয়ে ফিরেছে যে সৌদি আরবে যে ৬ জন নিহত হয়েছেন, সেটার সাথেও আরো অন্যান্য পাতার মধ্যে একটি ইম্পর্টেন্ট নিউজ যেটা আমার মনে হয় যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে একটা চলছে, বেশ কয়েকদিন ধরে বেশ কিছু মুভমেন্ট চলছে এবং একটু আলোড়ন জাগানোর চেষ্টা করছে। এটাও কিন্তু নিঃসন্দেহে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। নিঃসন্দেহে আইরিন, এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বললাম, তবে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। কোথাও যাবেন না, সাথেই থাকুন, কারণ ফিরছি আজকে দিনের সারপ্রাইজ অতিথিকে নিয়ে। সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের এই প্রতিদিনকার আয়োজন সকালের বাংলাদেশে, যেখানে আমরা আপনাদের প্রতিদিন আপডেট করার চেষ্টা করি। এবং আমাদের আপডেটগুলো আপনারাও পছন্দ করছেন, যেটা আমাদেরকে আরো অনেক বেশি ইন্সপায়ার করছে। এবং যেহেতু আপডেটের কথা বলছিলাম, তাই আমরা কিন্তু আজকের টপিক নিয়ে অনেক কথা বলবো এবং আপনাদেরকে অনেক আপডেট করব। আজকের টপিক হচ্ছে যেটা আমরা শুরুতে বলেছি যে আজ বিশ্ব তামাককে না বলো দিবস। তাই আজকে তামাক কনজিউম কারা করছে, এটার হেলথ, সোশ্যাল, ইকোনমিক ইম্প্যাক্ট কী থাকছে, এই সমস্ত অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই জুবাইর বলেছিল যে আজকে আমাদের জন্য সারপ্রাইজ গেস্ট আছে, গেস্টের সাথে আমরা পরিচিত হব। তবে আজকে তামাক এবং তামাকের প্রভাব আমাদের উপর কি হতে পারে এটা দেখে নিব। এই মুহূর্তে দেখে নিচ্ছি তামাক এবং তামাকের প্রভাব আমাদের জীবনে কি প্রভাব ফেলে তা। তামাকমুক্ত বিশ্ব এই লক্ষ্যকে সামনে রেখে ১৯৮৮ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে তামাকের ব্যবহার কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। সর্বসাধারণকে তামাক বর্জনে উৎসাহিত করার লক্ষ্যে ৩১ মে তামাকমুক্ত দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। প্রতিটি সিগারেট মানুষের জীবন থেকে কেড়ে নিচ্ছে মূল্যবান ১১টি মিনিট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে তামাক ব্যবহার ফলে বাংলাদেশের প্রতি বছর ৩০ বছরের বেশি বয়স্ক লোকের মধ্যে ৫৭,০০০ জন মৃত্যুবরণ করে এবং ৩,৮২,০০০ জন পঙ্গুত্ববরণ করে। ধূমপানের কারণে কার্ডিওভ্যাসকুলার ডিজিজ, ক্যান্সার, হাঁপানি, ব্রঙ্কাইটিস, পুরুষত্বহীনতা, স্ট্রোক সহ বিভিন্ন ভয়াবহ রোগ হয়। ২০০৫ সালের আইনে পাবলিক প্লেসে ধূমপানের জন্য ৫০ টাকা জরিমানার বিধান সংশোধিত করে ২০১৩ সালে ৩০০ টাকা করা হয়। যদিও বর্তমানে এই আইনের প্রয়োগ খুব একটা দেখা যায় না। বর্তমানে সারা বিশ্বে ১৭৬টিরও বেশি দেশে তামাক মুক্ত দিবস পালন করা হয়। বাংলাদেশেও প্রতি বছর সরকারি, বেসরকারি বিভিন্ন সংগঠনের উদ্যোগে তামাক মুক্ত দিবস পালন করা হয়। আমরা দেখছিলাম যে এটার হেলথ এফেক্ট গুলো দেখেছো তুমি, লাইক সব ইম্পর্টেন্ট অর্গান গুলোকে কিন্তু টাচ করে, এফেক্ট করে। দর্শক, আমরা দেখছিলাম বিশ্ব তামাকমুক্ত দিবসের উপর এবং তামাকের ব্যবহারের
প্রভাব আমাদের জীবনে কি হতে পারে। তবে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত যার সাথে আজ কথা বলবো তিনি হচ্ছেন আমাদের অতিথি। পরিচয় করিয়ে দিচ্ছি তার সাথে। আমাদের সাথে আজ অতিথি হিসাবে উপস্থিত আছেন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর অরূপ রতন চৌধুরী। স্যার শুভ সকাল আপনাকে। শুভ সকাল। শুভ সকাল। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সকালবেলা আপনি আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, কারণ সকালবেলা আমরা আমাদের চোখ দিয়ে সকালকে দেখি, আর আপনাকে আজকে পেয়েছি আমাদের সাথে এক নতুন সকালে। ধন্যবাদ আজকে আমাকে এখানে ডাকার জন্য। আপনাকে অনেক অশেষ ধন্যবাদ, আপনি এত সকালে আমাদের সাথে এসে বসেছেন এবং আজকে দর্শকরা কিন্তু খুবই অনুপ্রাণিত হবেন এবং খুবই আপডেটেড হবেন। আমি শিওর যে আপনার সাথে আমরা অলরেডি কথা বলছিলাম যে অনেক ইস্যু নিয়ে কথা বলার আছে এবং অনেক কিছু জানানোর আছে আমাদের দর্শককে। স্যার আজকে বিশ্ব তামাক মুক্ত দিবস আমরা জানলাম, একটা প্যাকেজও দেখলাম আমার এর উপরে। একটি বিষয় আমি জানতে চাই যে আইরিনের বোধহয় জানার ছিল সিগনিফিকেন্স সম্বন্ধে। আমার এই দিনটির সিগনিফিকেন্স কি, যে এটা WHO 1987 থেকে পালন করছে। এই 31 মেটাকেই কেন বেছে নেওয়া হলো বা এই দিনটিকে কেন একটি দিবস হিসেবে পালন করা হলো? বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর 31 মে তামাকমুক্ত দিবস পালন করার মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে এই দিনে যেন সকল তামাকাসক্ত মানুষ, অর্থাৎ যারা সিগারেট ধূমপান করেন, যারা জর্দা, তামাক, দুক্তা, গুল ব্যবহার করেন, টোবাকো মিনস এভরিথিং, ইটস নট অনলি সিগারেট। আমরা কিন্তু ধোয়ার দিকে সবার লক্ষ্য যিনি সিগারেট খান, কিন্তু যিনি নীরবে নিভৃতে বসে বসে পান চিবান এবং তার সঙ্গে বাহারি জর্দা মিশিয়ে খান, তার কথা আমরা চিন্তা করি না। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই ধোঁয়াহীন তামাক, যেটা নন স্মোকিং টোবাকো, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এবং এটার কারণেও যে সমস্ত রোগ আমরা একটু আগে দেখলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 25টি রোগ হয়। 31 মেকে তারা নির্ধারণ করেছে এই জন্য যে আজকের দিনে যেন সবাই ধূমপান বা তামাক ছেড়ে দিয়ে তামাক মুক্ত হয়। এই জন্য দিনটির নাম হচ্ছে তামাক মুক্ত দিবস। আপনি যেহেতু স্মোক অ্যান্ড নন স্মোকিং টোব্যাকোর কথা বলছিলেন, আমার হঠাৎ মনে হলো যে অনেকে সীসা ইউজ করে। দ্যাট ইজ অলসো টোবাকো। আমাদের দেশে ইদানিংকালে বিভিন্ন রেস্টুরেন্ট এবং হোটেলগুলোতে দেখা যাচ্ছে সীসার একটা রেস্টুরেন্টের মধ্যে রুম করে দেওয়া হচ্ছে এবং আমাদের ছেলেমেয়েরা সেখানেও যাচ্ছে। এবং একটা সার্ভেতে দেখা গেছে রিসেন্টলি যে সীসার যে একটা পাফ নিলে বা একটা কোর্স নিলে তার মধ্যে যে নিকোটিন বা সিগারেটের ক্ষয়ক্ষতি পাওয়া যায়, তাতে দেখা যাচ্ছে 100টি সিগারেট খাওয়ার সমান হয় এই ধরনের একটা সেশনে সে যদি সীসা খায়। সুতরাং সীসাটা দেখা যায় একটা মারাত্মক একটা রাসায়নিক পদার্থ, যার কারণে ধূমপান বা তামাকের মতোই মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে। খুব অ্যালার্মিং একটা ইনফরমেশন এবং খুব আমি এটা দর্শকদের সাথে শেয়ার করতে চাই যে অনেক রেস্টুরেন্ট, অনেক ক্যাফে আজকাল কিন্তু সীসা রাখছে এবং ওপেনলি এটা এনকারেজ করছে। এটাও বোঝাচ্ছে যে এটার মধ্যে তামাক নাই, এটার মধ্যে নিকোটিন নেই, এটা ভেষজ একটা জিনিস, এটা খেলে কোনো ক্ষতি নাই। এবং ছেলে মেয়ে এবং বিভিন্ন বয়সের অনেকেই সবাই কিন্তু নেশাগ্রস্ত হয়ে সেদিকে যাচ্ছে করছে। ইদানিং। সুতরাং এটা একটা অ্যালার্মিং। আমি সচেতন করতে চাই সবাইকে, আপনাদের ছেলে মেয়েকে সচেতন রাখুন। এবং সীসা যে একটা খারাপ বস্তু বা এটা তামাকের ন্যায় ভয়াবহ একটা বস্তু, সেটা সবার জানা উচিত। স্যার যেমনটি করে বলছিলেন আইরিন, আমার মনে হয় দর্শকদের অ্যাড্রেস করে জানিয়ে দেওয়া উচিত। দর্শক আপনারা যারা এই বিষয়টির সাথে পরিচিত, হুক্কা যা নতুন আঙ্গিকে সীসা হিসাবে আমাদের সমাজে প্রবেশ করেছে, অন্যান্য তামাকজাত দ্রব্যের মতো এটিও ক্ষতিকারক এবং স্যার যেমনটি করে বলছিলেন এর প্রভাবও আমাদের জীবনে অনেক বেশি। স্যার আপনার কাছে একটি বিষয়, এটা জের ধরে আমার আরেকটা প্রশ্ন আসছে যে যেহেতু আজকে তামাক মুক্ত দিবস বলা হয়েছে, তো ইউজুয়ালি দিবসগুলো উপলক্ষ করা হয়, তারপরে আমরা দেখা যায় যে ভুলে যাচ্ছি এবং এটা নিয়ে তেমন একটা কথা বলছি না বা ওরকম ক্যাম্পেইন হচ্ছে না। কিন্তু আপনারা জানেন যে আমাদের যে সংগঠন মানুষ মাদকদ্রব্য নেশা নিরসন, আমরা কিন্তু বছরব্যাপী কর্মসূচি দিই। আমরা একটা দিবস আসলে অবশ্যই মানুষকে অ্যালার্মিং, যেমন আপনি আজকে আপনার যমুনা টিভি বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমাকে ডাকলেন। এবার প্রত্যেকটা মিডিয়া বিষয়টাকে গুরুত্ব দেয়, এই জন্য বিশ্ব একটা দিবসকে নির্ধারণ করে যে আজ যেন সবাই সচেতন হয়, এই ব্যাপারে সোচ্চার হয় এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে মিডিয়াতে তুলে ধরে। এই যে 57,000 লোক প্রতি বছর বাংলাদেশে মারা যায়, আমরা কি জানতাম? এই তামাকের কারণে 12 লক্ষ লোক অসুস্থ হয়, 4 লক্ষ লোক পঙ্গু হয় এবং যেটা ক্ষয়ক্ষতি সেটা অর্থনৈতিকভাবে আরো ভয়াবহ। অর্থনৈতিক ক্ষয়ক্ষতির কথা যেহেতু তুলেই ফেলেছেন, আপনার কাছে জানতে চাই যে তামাকের ব্যবহার অর্থনৈতিকভাবে আমাদের কিভাবে ক্ষতিগ্রস্ত করছে। দেখেন, একটা পরিবারে যখন একজন তামাকাসক্ত লোক থাকে বা মাদকাসক্ত থাকে, একই বিষয়, কিন্তু তামাকের মধ্যে 4000 রাসায়নিক পদার্থ আছে, যার মধ্যে একটির নাম হচ্ছে নিকোটিন। এই নিকোটিনটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে হচ্ছে একটা ড্রাগ। সুতরাং সিগারেট যখন একজন ধরায়, তখন তার এই
4000 কেমিক্যালসের নিকোটিনটা ব্রেইনের রিসেপ্টর সেলে সবার আগে ঢুকে, এবং রিসেপ্টর সেলে যখনই নিকোটিনটা ঢুকে তখনই সে আরেকটা চায়। এই জন্য বিজ্ঞানীরা বলেন যে তামাকের নিকোটিনটা হিরোইন এবং কোকেনের চাইতেও মারাত্মক। অর্থাৎ ড্রাগস যারা নিচ্ছে তার তো নিকোটিনটা এত মারাত্মক যে অনেক ধূমপান ছাড়তে পারে না। অনেকে বলেন যে আমি ধূমপান ছাড়ার চেষ্টা করি, আবার সে ধরে। একজন বলছিল মজা করে যে ধূমপান ছাড়া খুব সহজ। আমি বললাম কেন? বলে আমি বহুবার ছেড়েছি। বাট ইট ইজ সো এডিক্টেবল একটা এই কেমিক্যাল যে এইটার থেকে বের হয়ে আসা খুব কষ্টকর। তবে হ্যাঁ, মানুষের ইচ্ছা শক্তি যথেষ্ট থাকলে সে বেরিয়ে আসতে পারে। অনেকেই ধূমপান ছেড়েছেন। কিন্তু যে বিষয়টা আপনি জিজ্ঞাসা করলেন যে প্রতিবাদ্য বিষয়টা, এবারে তামাকের যে কর বাড়ানো, এটাও একটা ইম্পর্টেন্স আছে আজকের দিনে। এটা নিয়ে আমাদের আলোচনা। স্যার আপনি ছাড়ার কথা বলছিলেন টোবাকো ইউজেজ, এটার জন্য হেলথ ইস্যুটাও জেনে নিতে পারি। হ্যাঁ সরি দুঃখিত হরি, ইকোনমিক সেটাই বলছিলাম। ইকোনমিক ইস্যুটা হচ্ছে, দেখেন তামাক কোম্পানি সবসময় বলে যে আমরা বড় অঙ্কের একটা ট্যাক্স সরকারকে দিই, সুতরাং সরকার চুপচাপ বসে থাকো, আমরা এত টাকা দিচ্ছি তোমরা কথা বলো কেন, বা এটার উপরে একটু রেস্ট্রিকশন দিচ্ছ কেন। কিন্তু অর্থনীতিবিদরা গবেষণা করে দেখলেন, অঙ্ক কষে দেখলেন যে তারা দেয় 2400 কোটি টাকা সরকারকে বছরে, কিন্তু স্বাস্থ্য খাতে এই যে একটু আগে বললাম 12 লক্ষ লোক অসুস্থ হয় 8টি রোগের কারণে, এবং 4 লক্ষ লোক পঙ্গু হয়, হ্যাঁ 57,000 লোক মারা যায়। এই যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে অর্থনৈতিকভাবে, সেইটার ক্ষতি পরিমাণ হচ্ছে হাসপাতালের ক্ষতি, মানে ট্রিটমেন্ট খরচে প্রায় 5,000 কোটি টাকা। কিন্তু গভর্নমেন্টকে তারা যে 2400 কোটি, অর্থাৎ গভর্নমেন্টের নেট লস হচ্ছে 2600 কোটি টাকা। এইটা অর্থনীতিবিদরা যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই গবেষণায় দেখিয়ে দিলেন সরকারকে, তখন থেকে সরকার একটু নড়ে চড়ে বসলেন, এবং তারপর থেকে বাংলাদেশে এই তামাক নিয়ন্ত্রণ আইন, যেটা 2005 সালে আমাদের দেশে সৃষ্টি হলো। স্যার আপনি ছাড়ার কথা বলছিলেন, আইনের কথাও বলেছেন। ছাড়ার বিষয়ে যদি বলতে চাই, আপনার থেকে বড় এক্সাম্পল আমাদের কাছে আর নেই, কারণ ইটস বিন মোর দেন 30 ইয়ার্স আপনি সাকসেসফুলি কুইট করেছেন। এবং এইখানে আমি আপনার ইন্সপায়ারেশনটা জানতে চাই যে আপনাকে কি ইন্সপায়ার করেছে, আপনি এই ইন্সপায়ারেশনটা কোথায় পেলেন, বা এখন যারা ধূমপায়ী আছেন, আমরা জানি বহির্বিশ্বে তাদের ইন্সপায়ার করার জন্য কাউন্সিলিং এর জন্য বিভিন্ন সংস্থা কাজ করছে, আমাদের দেশে ঠিক এইভাবে কি কেউ কাজ করছে কিনা? অফকোর্স আমাদের দেশে অনেকগুলো সংগঠন এখন তামাকের আন্দোলনে আছে। আমরা যখন শুরু করি 30 বছর আগে, তখন সেরকম কোনো আন্দোলনকারী আমাদের চোখে পড়েনি। তবে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম সাহেবকে, যিনি আধুনিকের মাধ্যমে এই আন্দোলনটা শুরু করেন। তারপর পরবর্তীতে আমরা মানুষ নামে এই সংগঠনটা করি। আমাদের মেইন কাজটা কিছু হচ্ছে যে সচেতনতা বাড়ানো। আমরা প্রতিটা স্কুল কলেজে যাই, কিন্তু দোজ আর দ্য ভিকটিম অফ দ্য সার্কামস্টেন্স। আপনি যারা সিগারেটটা কিন্তু কখনো একটা বদ্ধ বয়সে বা বৃদ্ধ লোক ধরে না, একটা ছোটবেলা থেকে শুরু হয়, এবং সিগারেট কোম্পানিও সেটা জানে। সুতরাং তারা টার্গেট করে এই ইয়াং জেনারেশনকে। যদি একটা সিগারেট ধরিয়ে দিয়ে, একটু আগে বললাম যে একটা পর একটা থেকে দুইটা থেকে তিনটা, এভাবে সে আস্তে আস্তে অ্যাডিক্ট হয়। সুতরাং আমাদের সচেতনতা বৃদ্ধির টার্গেট গ্রুপ হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা। যেটা বলা হয় যে অ্যাডিকশনের ফার্স্ট স্টেপ হচ্ছে, হ্যাঁ সেটাও আমি বলতে চাচ্ছিলাম যে মাদকাসক্তদের মধ্যে শতকরা 98 ভাগই হচ্ছে ধূমপায়ী। অর্থাৎ ধূমপানটা হচ্ছে নাটের গুরু, স্টার্টার, এবং সেটা যদি তারা না খায় তারা কিন্তু মাদকাসক্ত হবে না। স্যার আপনি সুন্দর কিছু ইনফরমেশন দিচ্ছিলেন, আপনার সাথে এই বিষয়ে আরো বিস্তারিত আমরা কথা বলবো। তবে স্যার এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের অতিথি ডক্টর অরূপ রতন চৌধুরীর সাথে। নিচে একটা ছোট বিরতি, কোথাও যাবেন না, কারণ বিরতির পরে এসে স্যারের সাথে আরো বিস্তারিত কথা বলবো এগুলো নিয়ে। সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের সকালের এই আয়োজন সকালের বাংলাদেশে। কথা বলছিলাম আমাদের অতিথির সাথে, অনতি বিলম্বে আবার ফিরে যাবো। আইরিন, তোমার একটি প্রশ্ন ছিল স্যারের কাছে। হ্যাঁ, আমার একটি প্রশ্ন ছিল। আমরা যেহেতু তামাকের ইকোনমিক ইম্প্যাক্ট নিয়ে কথা বলছিলাম, এবং আপনি খুব সুন্দর করে একটি পয়েন্ট আউট করেছেন যে সরকারকে এই খাতে কতটুকু ভর্তুকি দিতে হয় হেলথ খাত দিয়ে। আমি এখানে জানতে চাচ্ছিলাম যে আপনি মেনশন করেছিলেন যে ছোট বয়স থেকেই 10-12 বছর বয়স থেকেই স্মোকিং স্টার্ট করে দেয় অনেকে। এই টাকাটা কোথা থেকে পায়? এই টাকাটা তারা যখন টিফিনে খরচটা দেয়, বা আমার সেটা থেকে একটা খরচ করে, একটা হয় তার পকেট মানি, বিভিন্ন পকেট থেকেও চুরি করে। সুতরাং এই নেশার খরচটা নেশাগ্রস্তরা কিভাবে নেবে সেটা তারা জানে। আর বড়দের কথা যদি বলি, আরেকটু পরিপক্ক যারা হয়, তখন তারা যখন নেশার মধ্যে আবদ্ধ হয়ে যায়, তখন কিন্তু ছিনতাই রাহাজানির মধ্যে চলে যায়। কিন্তু একটা কথা এখানে জানা উচিত যে ধূমপানটা, যেহেতু বলছি মাদকাসক্তির
মানে প্রথম নাটের গুরু। সেই সাথে কিন্তু একটা গবেষণায় দেখা গেছে যে মাদকাসক্তের মধ্যে 98% ধূমপায়ী এবং 44% হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তো আপনার প্রশ্নের সঙ্গে আপনি উত্তর পেয়ে যাবেন যে তারা কি ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে পারে। আমরা এই টপিকে আরো অনেক কিছু জানবো, বাট এই মুহূর্তে দেশ বিদেশের সর্বশেষ আপডেট জানতে আমরা চলে যাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে। নিউজ স্টুডিও থেকে আমাদের আপডেটগুলো জানিয়ে দেবেন সহকর্মী তানভীর আহমেদ। শুভ সকাল তানভীর। শুভ সকাল আইরিন, এবং সেই সাথে জানাচ্ছি ধন্যবাদ আপনাদের দুজনকেই এবং আমাদের অতিথিকেও। দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের হিরাঝিল মুক্তিনগর এলাকায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্ত্রী ও মেয়েকে হত্যার অভিযোগে স্বামী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিনের ধারণা, স্ত্রী স্বপ্না ও মেয়ে ময়নাকে রাতের কোনো এক সময় হত্যা করে সুমন। হত্যাকাণ্ডের খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সদস্যরা। পরে বাড়ি থেকেই গ্রেফতার করা হয় সুমনকে। পুলিশ হত্যাকাণ্ডের নানা আলামত সংগ্রহ করেছে। আরও তদন্তের জন্য ঢাকার ক্রাইম সিন টিমকেও খবর দেওয়া হয়েছে। পারিবারিক কলহই হত্যাকাণ্ডের কারণ বলে মনে করছে পুলিশ। বিশ্ব তামাক মুক্ত দিবস আজ। 1988 সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে তামাকের ব্যবহার কমানোয় উৎসাহিত করতে দিবসটি পালন করে আসছে। তামাকের ওপর কর বাড়াও, রোগ মৃত্যুর হার কমাও, এ প্রতিপাদ্যকে সামনে রেখে তামাক মুক্ত দিবস পালন করছে বাংলাদেশ সহ বিশ্বের 178টি দেশ। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নানা কর্মসূচি গ্রহণ করেছে। থাইল্যান্ডে শিগগিরই কোনো নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা বাতিল করে দিয়েছে দেশটির ক্ষমতা দখলকারী সেনাবাহিনী। শুক্রবার রাতে সেনাপ্রধান প্রয়ুত চান-ওচা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানান, দেশে বেসামরিক শাসন ফিরিয়ে আনার আগে উপযুক্ত পরিবেশ তৈরি করতে 1 বছরেরও বেশি সময় লাগবে। থাই সেনাপ্রধান বলেন, কয়েক দফায় সংস্কার কাজ করা হবে। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্য নিয়োগের জন্য একটি অন্তর্বর্তী পরিষদ গঠন করা হবে বলে জানান জেনারেল ওচা। বেশ কিছু সংস্কার প্রক্রিয়া শেষ হবার পরই কেবল নির্বাচন দেয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি। প্রয়ুত বলেন, রাজনৈতিক সহিংসতার কারণে এরই মধ্যে প্রচুর সময় নষ্ট হয়েছে। เพื่อปฏิรูปแก้ไขในทุกเรื่อง সংস্কারের জন্য আলাদা একটি কাউন্সিল গঠন করা হবে। কাজগুলো শেষ করতে কম বেশি 1 বছর সময় লাগবে। পরিস্থিতি যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং স্থিতিশীল হয়, তখন আমরা একটি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করব, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। หากสถานการณ์เรียบร้อยเป็นปกติ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে গির্জা ও মসজিদ ভাঙার পাল্টাপাল্টি ঘটনার পর সহিংসতা অব্যাহত আছে। সংঘাত চলছে খ্রিস্টান সম্প্রদায়ের অ্যান্টি বালাকা ও মুসলিম সম্প্রদায়ের অ্যান্টি সেলেকা গোষ্ঠীর মধ্যে। শুক্রবারও রাজধানী বাঙ্গুইয়ে বন্দুকযুদ্ধ হয় দুপক্ষের মধ্যে। এই ঘটনায় মারা গেছে 2 জন, আহত হয়েছে আরও অনেকে। এদিন মুসলিমরা বাঙ্গুইয়ের রাস্তায় নেমে অন্তর্বর্তী সরকার প্রধান সামাবা পিনজারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে। মুসলিম বিক্ষোভকারীদের দাবি, সরকার জাতিগত সহিংসতা দূর করতে ব্যর্থ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীরা ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে। বৃহস্পতিবার অ্যান্টি বালাকা সদস্যরা বাঙ্গুইয়ের শেষ মসজিদটিও বিধ্বস্ত করলে আবারও সংঘাত শুরু হয়। মালাউইর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধী দলীয় নেতা পিটার মুথারিকা। গত 20 বছরের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জয়সি বান্ডাকে হারিয়েছেন তিনি। নির্বাচনে জয়ী পিটার সাবেক প্রেসিডেন্ট বিনগু গুয়া মুথারিকার ভাই। বিনগু সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। মালাউইর এবারের নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় 75 লাখ ভোটার। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ভোটের 36.4% পড়েছে মুথারিকার দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির পক্ষে। আর দাতা সংস্থার অর্থ আত্মসাতের কেলেঙ্কারিতে অভিযুক্ত ক্ষমতাসীন প্রেসিডেন্ট জয়সি পেয়েছেন মাত্র 20% ভোট। বিশ্বের অন্যতম দারিদ্র্যপ্রবণ দেশ মালাউই। দেশটি মূলত দাতা সংস্থার ওপরই নির্ভর করে চলে। মালাউইর বাজেটের 40%ই পূরণ হয় দাতাদের অর্থে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর খবর। বীরেন্দ্র সেহওয়াগের দাপুটে ব্যাটিংয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের চেন্নাই সুপার কিংসকে 24 রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে প্রীতি জিন্তার দল কিংস 11 পাঞ্জাব। সেহবাগ তাণ্ডবে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে 226 রানের বিশাল সংগ্রহ গড়ে পাঞ্জাব। সুরেশ রানার ঝড়ো 87 সত্ত্বেও 202 রানের বেশি করতে পারেনি চেন্নাই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মনন ভোহরাকে নিয়ে পাঞ্জাবকে দারুণ সূচনা এনে দেন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ।
উদ্বোধনী জুটির অবদান 110 রান। 34 রানে মনন সাজঘরে ফিরলেও 58 বলে 122 রানের টর্নেডো এক ইনিংস খেলেন সেহবাগ। 12টি চার আর 8টি ছক্কায় সাজানো ছিল তার ঝলমলে ইনিংসটি। মিডল অর্ডারে মিলারের 38-এর সুবাদে 226 রানের বিশাল সংগ্রহ পায় পাঞ্জাব। জবাবে ইনিংসের শুরুতে ডুপ্লেসিসকে হারায় চেন্নাই। ছোট্ট বিরতিতে আউট হন স্মিথ। সুরেশ রায়না 87 রানের ঝড়ো এক ইনিংস খেললেও তার সঙ্গী হননি আর কেউই। 202 রানের থামে ধোনির দলের ইনিংস। সোমবার আইপিএলের 7ম আসরের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব। এই ছিল এখনকার মতো। ফিরে আছি সকালের আয়োজনে আইরিনের কাছে। আইরিন, ধন্যবাদ তানভীর আমাদেরকে নানান আপডেট দিয়ে দেওয়ার জন্য এবং স্পোর্টস নিউজও দিয়ে দেওয়ার জন্য। আই এম শিওর স্পোর্টস নিউজের জন্য অনেকে অপেক্ষায় থাকে, যেমন জুবায়েরও নিউজটা দেখতে দেখতে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছিল যে কালকে খেলাটা খুব ভালো ছিল। বাট আমরা এখন আবার ব্যাক করছি আমাদের আজকের টপিকে, যেটা হচ্ছে ধূমপান বা তামাক মুক্ত দিবস আমরা পালন করছি এবং আমরা কথা বলছিলাম ইকোনমিক সাইড নিয়ে। এখন আমি একটু হেলথ সাইডে যেতে চাই, যে কিভাবে শরীরে ধূমপানটা ক্ষতি করে। দেখেন, তামাকটা আমরা যেভাবে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ধোঁয়াহীন, একটা ধোঁয়াযুক্ত, জি, নন স্মোকিং অ্যান্ড স্মোকিং। ক্ষতিটাও কিন্তু দুইভাবে আমরা ভাগ করি। একটা হচ্ছে যিনি ধূমপান করেন তিনি সরাসরি নিজের ক্ষতি করছেন, জি, সেই সাথে সাথে তিনি পার্শ্ববর্তী যিনি বসে থাকেন অধূমপায়ী তাকেও ক্ষতি করেন, যেটাকে আমরা বলি প্যাসিভ স্মোক বা সেকেন্ড হ্যান্ড স্মোক। তাহলে কেন হচ্ছে সেটা? ধূমপায়ীর সিগারেটটা যখন মুখে থাকে তার মুখের থেকে ধোঁয়াটা বাড়ে, এটা হচ্ছে মেইন স্ট্রিম স্মোক। আর সিগারেটের ধোঁয়ায় কিন্তু একটা সিগারেট ধোঁয়া ওড়ে, জ্বলন্ত সিগারেট, সেটা হচ্ছে সাইড স্ট্রিম স্মোক। এই সাইড স্ট্রিম স্মোক অ্যান্ড মেইন স্ট্রিম স্মোক দুটাই কিন্তু অধূমপায়ীর মুখে যাচ্ছে, নাকে যাচ্ছে এবং তিনিও কিন্তু ইনহেল করছেন। ফলে তার যেসব ক্ষতি হয় ধূমপায়ীর একই ক্ষতি হয়। অর্থাৎ যে 25টি রোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, মাথার চুল থেকে পায়ের নখ, যেমন মাথায় ধরেন প্রথমে চুল পড়া, তারপরে ভিতরে আসেন মগজে, সেখানে ব্রেন স্ট্রোক হয় ধূমপানের কারণে। তারপর মুখের ভিতরে আসেন, আমি একজন ডেন্টিস্ট, আমি অসংখ্য রোগী প্রতিদিন পাই যারা তামাকাসক্ত বা ধূমপানের কারণে মুখের ঘা নিয়ে আসেন। ম্যাক্সিমাম দেখা যায় সেগুলো প্রি ক্যান্সারাস, অর্থাৎ ক্যান্সারের পূর্বাবস্থা। কিছু কিছু আসেন ক্যান্সার নিয়ে, আমরা বায়োপসি করে পরীক্ষা করে যখন থেকে ক্যান্সার, তখন তাদেরকে আমরা সেইভাবে চিকিৎসার জন্য যেহেতু মুখে ঘা হয় তামাকের কারণে। তারপরে আসেন গলার ক্যান্সার হয়, তারপরে বুকে আসেন একদিকে হচ্ছে হৃৎপিণ্ড, সেখানে হৃদরোগ হয়, একদিকে ফুসফুস, সেখানে ফুসফুসের ক্যান্সার হয়। আসেন পেটের দিকে, সেখানে পরিপাকতন্ত্রের পেটের বিভিন্ন ধরনের ক্যান্সার হয়, লিভার আক্রান্ত হয়, কিডনি আক্রান্ত হয়। তারপরে যৌনাঙ্গের যৌনশক্তি হ্রাস হয়, মহিলাদের, গর্ভবতী মহিলাদের মানে মৃত শিশু প্রসব হয়, বিকলাঙ্গ শিশু হয়, এমনকি কম ওজনের শিশু হয়। পায়ে আসেন, পায়ে পচনশীল রোগ গ্যাংগ্রিন হয়, যার জন্য পা কেটে ফেলতে হয়। সুতরাং আমি একটা বর্ণনা দিলাম যেটা হচ্ছে মাথার চুল থেকে পায়ের নখ সর্বাঙ্গ কিন্তু এই তামাকের কারণে আক্রান্ত হয়। সুতরাং আমি যদি বলতে চাই কি কি ক্ষতি হয়, আমি বলবো সব ক্ষতি হয়। আসলে সব ক্ষতি দেখা যাচ্ছে আমরা এবং সব ক্ষতির কথা দেখছিলাম। এবং এখানে আপনি মেনশন করছিলেন যে প্যাসিভ স্মোকারও আছে। হ্যাঁ, প্যাসিভ স্মোকার। এখন শুনেন, একটা সাম্প্রতিককালে মহিলাদের জন্য এটা আতঙ্কের বিষয়। সেটা হচ্ছে একটা জার্নালে ল্যান্সেটে প্রকাশিত হয়েছে, পরোক্ষ ধূমপানের কারণে মহিলাদের সবচেয়ে বেশি ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার হয়, যেটা কিছুদিন আগেও আমরা জানতাম না। মহিলারা তাদের স্তন ক্যান্সারের জন্য অন্য কিছুকে প্রভাবিত করতেন বা বলতেন যে এই কারণ দায়ী, কিন্তু এখন দেখা যাচ্ছে পরোক্ষ ধূমপান হচ্ছে মেইন ফ্যাক্টর। সুতরাং এইভাবে আমি প্রত্যেকটা মহিলা মাকে বা বোনকে আমি অনুরোধ করব যে ধূমপাই যদি ঘরে থাকে তার ধূমপান ত্যাগ করার জন্য আজই চেষ্টা করুন, বিকজ আজকে হচ্ছে তামাক মুক্ত দিবস। খুব সুন্দর একটি কথা বলেন। আর আমি কিঞ্চিত শঙ্কিত আমরা হেলথ ইস্যু নিয়ে যা যা শুনছিলাম, কারণ তো কারণই স্যার, আমি নিজে খুব টেন্স স্যার। আমরা স্টুডিওতে বসে কথা বলছিলাম ধূমপান নিয়ে। আমরা একটু দেখতে চাই যে আমাদের দেশের কি অবস্থা, কারণ আমরা জানি আমাদের উত্তরাঞ্চলের দিকে তামাকের চাষটা বেশি হয়। আমাদের সহকর্মী সোহরাব হোসেন আছেন এই মুহূর্তে রাজশাহীতে। আমরা রাজশাহীতে সরাসরি চলে যাব, দেখব সেখানে তামাকের ব্যবহার কেমনটা চলছে। সোহরাব, আপনি যদি আমাদের বলেন যে তামাকের ব্যবহার সার্বিক কি অবস্থা। শুভ সকাল তানভীর। শুভ সকাল তানভীর। আবারও আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। মূলত এই রাজশাহীর যে হচ্ছে তামাকের ব্যবহার, এই তামাকের ব্যবহারটি মূলত আমরা বেশ সচরাচর লক্ষ্য করি পাবলিক প্লেসগুলোতে। আমরা এই যে দেখতেই পাচ্ছি, আপনাকে যদি আমি একটু দেখাই যে এই রেলওয়ে স্টেশনে বেশ তারপরে ধূমপাই কিংবা তামাকের যে ব্যবহার কিভাবে চলে, আমরা সেই বিষয়টি ভাই একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম প্লিজ। আপনি এখানে ধূমপান করছেন, তো আসলে এটা তো একটা পাবলিক প্লেস, আপনি জানেন কি এখানে কেন ধূমপান করছেন?
আমি এখানে দাঁড়াইলাম তাই এমনিতে আর কি সময় কাটার লেগে আর কি। আপনি কি জানেন যে এই ধূমপানের অপকারিতাটা কি? অবশ্যই জানি আর কি। কিন্তু আপনার কারণে তো আশেপাশের মানুষগুলোরও তো ক্ষতি হচ্ছে, আপনি কি এটা জানেন? না, তা তো জানি অবশ্যই। তারপরেও কেন ধূমপান করছেন? দাঁড়াইছে আর কি সময় কাটার লেগে আর কি, সময় কাটানো দাঁড়িয়ে আছে। আচ্ছা, আসলে জুবায়ের, আমাদের পাবলিক প্লেসগুলো এমনই হয়ে গেছে যে এখানে হরহামেশায় মূলত লক্ষ্য করা যায় যে হচ্ছে সাধারণ মানুষ একেবারে একদম উন্মুক্তভাবে তারা এখানে ধূমপান করে। তো আমরা যদি আরও দু একজনের সাথে যদি কথা বলি যে তারা আসলে কি মনে করেন। আপনি কি ধূমপান করেন? আপনি কি ধূমপান করেন? না, আমি ধূমপান করি না। তো এই যে সাধারণ মানুষ যে পাবলিক প্লেসে ধূমপান করে, আপনি কি এটা চান? না, এটা কখনো চাই না। দেশের এবং জাতির এবং সব মানুষের স্বাস্থ্যের খুব ক্ষতিকর জিনিস, এটা করা মোটেই উচিত না। এটা সবাইকে বিরত থাকা উচিত। তো আপনি কি কখনো কাউকে বাধা দিয়েছেন? হ্যাঁ, আমি অনেকে বাধা দিয়েছি, তারা শুনে না। তারা বলে যে 50 টাকা জরিমানা দিলেও চলে, না দিলেও চলে। হ্যাঁ, জি। তো আসলে এই বিষয়টি এখন এমন একটি পর্যায়ে এসেছে, আজকে বিশ্ব তামাকমুক্ত দিবস, তারপরেও আমরা হরহামেশাই লক্ষ্য করি যে এই পাবলিক প্লেসগুলোতে যে ধূমপায়ীরা যেভাবে তারা ধূমপান করেন কিংবা আশেপাশের মানুষগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই বিষয়টি হয়তো অনেকে জানেনই না। আবার অনেকেই সচেতন না থাকার কারণে অনেকেই অসচেতনভাবেই এই পাবলিক প্লেসগুলোতে আমরা মাঝে মাঝে কিন্তু রাজশাহীর বিভিন্ন যে গণপরিবহনগুলো রয়েছে, এই গণপরিবহনগুলোতেও কিন্তু এই তামাকের ব্যবহার আমরা লক্ষ্য করি। হয়তোবা অটোরিকশা কিংবা রিকশাওয়ালারাও অনেকটা রীতিমতো তারা রিকশায় করে যাচ্ছে, সেই সময় তারা ধূমপান করছে কিংবা যাত্রীরা তারাও ধূমপান করছে। তো আসলে এ ব্যাপারে আসলে আমাদের যে সুশীল সমাজ কিংবা আমাদের যে প্রশাসন, তারা যদি একমাত্র সচেতন হয় তাহলেই হয়তোবা কিছুটা এ থেকে নিরসনের পথ বের করা যাবে বলে আমরা আশা করি। তো জুবায়ের, আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ সৌরভ আপনাকে। আপনি আমাদের রাজশাহীর পরিস্থিতিটা কিছুটা দেখানোর চেষ্টা করেন। আমি সরাসরি আমাদের অতিথির কাছে যাচ্ছি। স্যার, আমরা পরিস্থিতিটা দেখলাম এবং কিঞ্চিত তিনি হয়তো ক্যামেরার কারণে লজ্জা পেয়েই সিগারেটটা ফেলে দিলেন, অন্যথায় ফেলার কথা না। আমরা জানি স্যার এটা কন্ট্রোল করার জন্য একটা আইন আছে, এবং এই আইনের প্রয়োগও আছে। আমরা জানি যে যেহেতু আইন আছে এর প্রয়োগও থাকবে, কিন্তু যেটা উনিও বললেন যে 50 টাকা জরিমানা দেওয়ার কথা, যেটা দিলেও হয় না দিলেও উনি হয়। সেই তথ্য জানেন না। আসলে এই 50 টাকা জরিমানা ছিল 2005 সালে যখন আইনটা হয়, কিন্তু বর্তমান সরকার 2013 সালে সেই 50 টাকা জরিমানাকে বাড়িয়ে 300 টাকা করেছেন। আচ্ছা, 300 টাকা করেছে। তো স্যার, এই আইনটা যারা প্রয়োগ করবে, সেই প্রয়োগকারী সংস্থার অনেকেই তো এই ধূমপান বা তামাক ব্যবহারের সাথে জড়িত, তাদের কাউন্সেলিং এর জন্য বা তাদের জন্য কি করা যায়? হ্যাঁ, সেটা একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটা টোবাকো কন্ট্রোল টাস্ক ফোর্স করা হয়েছে এবং তাদের নিয়ন্ত্রণে কিন্তু একটা অভিযান চালানো হয় মাঝে মাঝে, যে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়, ঠিক তেমনিভাবে তারা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় যান, যেমন রেলওয়ে স্টেশনে যান, বাস স্ট্যান্ডে যান, শপিং মলে যান, যেখানে পাচ্ছেন পাবলিক প্লেসে কেউ ধূমপান করে তাকে কিন্তু তৎক্ষণাৎভাবে জরিমানা করা হচ্ছে। ইভেন বিভিন্ন দোকানে যারা সিগারেট এভাবে বিক্রি করছে তাদেরকেও ধরানো, আপনি একটু আগে বলছিলেন একটা দোকানের কথা। তো এইভাবে কিন্তু কার্যক্রম চলছে, কিন্তু আমরা সেই বিক্ষিপ্ত কিছু কিছু অভিযানগুলোকে মিডিয়াতে সেভাবে আসতে দেখি না। আরেকটা হয় যে এটা কন্টিনিউয়েশন থাকে না, এটা র্যান্ডম হয়, হঠাৎ করে হয়। কিন্তু নিয়মিতভাবে যদি ভেজাল বিরোধী অভিযান যেভাবে চালানো হয়েছিল, ঠিক তেমনিভাবে যদি তামাক বিরোধী অভিযানটা চালানো হতো, তাহলে আমার মনে হয় আরও বেশি মানুষ সচেতন হতো, আইন সম্বন্ধে আরও বেশি জানতো। কারণ আপনি যেটা বললেন যে আইন প্রয়োগকারী সংস্থায় অনেক সময় জানে না, তারাও কিন্তু ধূমপান করছে। সুতরাং এই বিষয়টা আমি সবাইকে তাদেরকে দোষ দেব না। আমাদেরও অক্ষমতা, সরকারের অক্ষমতা হয়েছে যে এই আইনটা বাস্তবায়নের জন্য আগে যে সচেতনতা বৃদ্ধি করা সবার মধ্যে, সেই জিনিসটা অনেক ঘাটতি রয়েছে। ফলে মানুষ অনেকেই জানে না, না জেনেই ভুলগুলো করে। এই লোকটাকে একটু আগে দেখানো হলো যে সিগারেটটা ফেলে দিল লজ্জায় এবং নেবাচ্ছিল এবং কথা বলছিল, আমি জানি কিন্তু করতে পারছি না, আমার কাজ নেই তাই এটা খাচ্ছিলাম। মানে সে ভাবছে যে তার কাজ নেই, যেহেতু তার একটা সিগারেট খেতে হবে, এই মাইন্ডসেটটা তৈরি হয়ে গেছে। কিন্তু তাকে বোঝাতে হবে যে দেখো, তুমি অন্য কাজ করতে পারো, তামাক বা ধূমপান করাটা সময় কাটানোর একটা অবলম্বন না, এটা তোমার ক্ষতি করবে এবং তুমি আরো রোগ জীবাণু, মানে বিভিন্ন রোগ তুমি আমন্ত্রণ জানাচ্ছ। সুতরাং এটার থেকে তোমার বেরিয়ে আসতে হবে। আসলে সিগারেট বা তামাকের আরো অনেক আদার অ্যাসপেক্ট থেকেও আমরা এই টপিকে কথা বলবো, কিন্তু এই মুহূর্তে যেতে হচ্ছে আমাদের একটি ছোট্ট বিরতিতে। বিরতির পর ফিরছি, আরো অনেক কিছু নিয়ে ডিসকাস করছি। কোথাও যাবেন না দর্শক, ফিরছি ছোট্ট একটি বিরতির পর।
ওয়েলকাম ব্যাক দর্শক, আরও একবার আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে। আমরা কথা বলছিলাম তামাক এবং বিশ্ব টোব্যাকো কে না বলার দিবস সম্পর্কে। আমরা কথা বলছিলাম ডক্টর অরূপ রতন চৌধুরীর সাথে। আমরা স্যার হচ্ছে লিগ্যাল ইস্যুতে ছিলাম। আমরা লিগ্যাল ইস্যুতে আপনার কাছে একটি জিনিস জানতে চাই, খুব হতাশ হলাম স্যার আমরা যখন শুনছিলাম শুধু ধূমপানের কারণে ধূমপানের উপর এই আইনটা আছে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আমরা পিছনেই যখন লাইভটা দেখছিলাম সোহরাব করছিল, পিছনে একটি পানের দোকান, পানেও তো জর্দা বা টোবাকো ইউজ হচ্ছে। এটা 2005 সালে যখন আইনটা বাংলাদেশে মহান জাতীয় সংসদে জারি হয় বা পাশ হয়, তারপরে কিন্তু এটা ছিল। কিন্তু বর্তমান সরকার 2013 সালে এফসিটিসির আলোকে, অর্থাৎ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল, আপনারা জানবেন যে জাতিসংঘে জেনেভা কনভেনশনের পরে কিন্তু আর কোনো কনভেনশন হয়নি। এই তামাক নিয়ে কনভেনশন হলো জাতিসংঘে বিশ্বের 200টা দেশের স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে, যে তামাকটা এমনই একটা বিষধর রাসায়নিক পদার্থ যার বিরুদ্ধে মানুষকে সচেতন করা উচিত। এটা কবে হয়েছে? এটা 2003 সালে প্রথম হয় এফসিটিসি, 2005 সালে বাংলাদেশে আইনটা পাস হয় এবং 2013 সালে বর্তমান সরকার এই আইনের মধ্যে, যেটা আপনি বললেন যে ধূমপানকে ছিল, এখন জর্দা তামাক গুলকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে টোবাকো মিনস স্মোকিং অ্যান্ড নন স্মোকিং, নট অনলি স্মোকিং। এই জন্য তামাক যেহেতু বাংলাদেশে জর্দাটা বেশি পরিমাণে ব্যবহৃত হয়, আমাদের শহরাঞ্চলে বাইরে গ্রামে গঞ্জে এখনও মানুষ জর্দা খায়, যেমন তবলা ছাড়া গান আর জর্দা ছাড়া পান জমে না, ঠিক তেমনি বিষয়টাকে গুরুত্ব দিয়ে এই সরকার এই তামাক নিয়ন্ত্রণ আইনের মধ্যে জর্দাটাকে নিয়ে আসছে। এখন কিন্তু জর্দার কোটাতেও লিখতে হবে তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং আরেকটা বিষয় বলতে চাই যে তামাক নিয়ন্ত্রণ আইনের মধ্যে বর্তমান সরকার পিকটোরিয়াল ওয়ার্নিংস, অর্থাৎ ছবিযুক্ত সতর্কীকরণ দিতে হবে। অর্থাৎ আমি একটা কথা যেটা বললাম যে ফুসফুসের ক্যান্সার, মুখের ক্যান্সারের ছবিটা সিগারেটের প্যাকেটে বা জর্দার কৌটা এখন থাকবে, যার নিচে লেখা থাকবে যে তামাক গ্রহণকারী বা ধূমপায়ীর এই মুখের ক্যান্সারটি হয়। এটা কিন্তু অনেক দেশে এই জিনিসটা এটা আছে। আপনি জানেন যে অনেক শিক্ষিত, যেখানে 100% শিক্ষিত লোক বাস করে, সেখানে কিন্তু পিকটোরিয়াল, যেমন অস্ট্রেলিয়া আপনি বলি, কানাডা, সেখানে কিন্তু রয়েছে পিকটোরিয়াল ওয়ার্নিং। স্যার আমরা যেমনটি করে তামাক এবং তামাকের ব্যবহারে হতাশার কথা বলছিলাম, হতাশার মধ্যে আমাদের কিছু সুখের সংবাদ আছে। তা হচ্ছে আমাদের দেশের একজন স্বনামধন্য নজরুল সঙ্গীত শিল্পী লীনা তাপসী, তিনি স্যার আপনি যেহেতু গান করেন আপনি জানেন যে তাকে চেনেন, আমরা সবাই তাকে চিনি। তিনি একটি স্বনামধন্য এই সঙ্গীত শিল্পী এক পুরস্কার পেয়েছেন, তা হচ্ছে নজরুল পুরস্কার। এখন সরাসরি চলে যাব আমাদের এই প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী যিনি এখন কলকাতায় আছেন, লীনা তাপসী, তার কাছে চুরুলিয়া নজরুল একাডেমি থেকে তার সাথে সরাসরি কথা বলবো। হ্যালো, শুনতে পাচ্ছি। শুভ সকাল আপনাকে লীনা তাপসী আপু। শুভ সকাল, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমরা এখানে অরূপ রতন স্যার আছেন, আমরা টোবাকো ইউজেজ নিয়ে কথা বলছিলাম, কিন্তু এর মাঝে যে আপনার নজরুল পুরস্কার পাওয়ার যে সুসংবাদ, এটা আমরা সবাই ভাগ করে নেওয়াতে আমাদের আনন্দ আরো অনেক গুণে বেড়ে গেছে। হ্যাঁ, সেই জন্য আমিও খুব খুশি যে আমার আনন্দটা আপনাদের সকলের সঙ্গে বিলিয়ে দিতে পারছি এবং আপনাদের সাথে একাত্ম হতে পেরেছি। লীনা, তোমাকে কংগ্রেচুলেশন। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। কেমন আছেন? ভালো, শুনলাম সকালে সুখবরটা তোমার। তুমি চুরুলিয়াতে এখন? আমি এখন চুরুলিয়ার পাশে আসানসোল, ওখানে সার্কিট হাউসে আছি আমরা। অবশ্যই তোমার অনেক সাফল্য কামনা করি এবং তুমি এটা ধারা অব্যাহত রাখো, সেটাই কামনা করি। আপু আপনার কাছে জানতে চাচ্ছি এই মুহূর্তে যে আমাদের বাংলাদেশ থেকে আর কারা কারা পুরস্কার পেয়েছেন এই আয়োজনের? আমাদের খিলখিল কাজী, আমাদের যে কবি নাতনি খিলখিল কাজী, ও পেয়েছে, ইয়াসমিন মোস্তারি পেয়েছে, আর রাহাতারা গীতি পেয়েছে। আচ্ছা, আমরা তো জানলাম কারা পেয়েছে, এবং আপু আপনার জন্য আপনার যে কথাটা আমি দর্শকদের সাথে শেয়ার করতে চাই, তা হচ্ছে আপনি দ্বিতীয়বারের মতো এই পুরস্কারটি পেয়েছেন এবং নজরুলের জন্মস্থান চুরুলিয়ায় এবং চুরুলিয়া অবস্থিত নজরুল একাডেমি থেকে আপনি পুরস্কার গ্রহণ করেছেন দ্বিতীয়বারের মতো। এই দ্বিতীয়বার পুরস্কার গ্রহণ করার অনুভূতিটা কি? সত্যি কথা বলতে আমার কর্মকাণ্ড, আমার কাজের একটা 90% অংশই তো কাজী নজরুল ইসলাম, তার গানকেই ধারণ করি, তার পড়াশোনাটাও তার উপরেই করেছি, আমার পিএইচডিটাও কাজী নজরুল ইসলামের গানের উপরে। তো আসলে রাত দিন সবসময় তো তাকে নিয়েই কাজ করছি, তাকে নিয়েই গবেষণা করছি বা গাইছি। তো তারই জন্মস্থান এবং তারই জন্ম একটা 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 ঐতিহ্যবাহী জায়গা থেকে, যে নামটা আমরা বইয়ে ছোটবেলায় পড়ে এসেছি, সেই চুরুলিয়া, সেখান থেকে আবার আসলে অনুভূতিটা একেবারেই আলাদা, অন্যরকম একটা ভালো লাগা, অন্যরকম একটা বিশাল একটা প্রাপ্তি মনে হয় এবং সেই প্রাপ্তিটা একটা সময় এসে
একটা দায়বদ্ধতাকে বাড়িয়ে দিচ্ছে বা আমার কর্মকাণ্ডকে আরো উজ্জীবিত করছে, আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আরো প্রেরণা দিচ্ছে। সেই ভালোবাসাটা অন্যরকম ভালোবাসা। হয়তো জীবনে অনেক অ্যাওয়ার্ড যতটুকু ছোটখাটো পেয়েছি এবং সামনে আরো পাবো, কিন্তু এই চুরুলিয়ার বিষয়টা যেহেতু কাজী নজরুল ইসলামের আমার মনের অন্তরের একটা বিশেষ জায়গার স্থানের, তো সেই হিসাবে এই অনুভূতিটা আসলে অনেক ভালো, অনেক ভালো। আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু আপনাকে, আপনি আমাদের দেশের জন্য এই সুনাম বয়ে এনেছেন এবং ভবিষ্যতে আরো অনেকবার আপনি এই পুরস্কারে বিজয়ী হবেন এটি আশা রাখছি। আপনার এক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং সুস্থতাও কামনা করছি, যাতে আপনি অনেকদিন আমাদের মাঝে এভাবে বেঁচে থাকেন এবং আমাদের মুগ্ধ করেন পুরস্কার এবং গান দিয়ে। ধন্যবাদ। আমরা সরাসরি আবার স্যারের কাছে চলে যাচ্ছি এবং আমরা কথা বলছিলাম, আমরা আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি, একদম শেষ দিকে। আইরিনের কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম যে এটার সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে, যেহেতু আমাদের সময় খুব কম, এটা সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে সরকার তরফ থেকে বা সিটিজেনকে কতটুকু অ্যাওয়্যার হতে হয় এই সম্পর্কে আপনি যদি শেষ কিছু কথা আমরা দর্শক। সরকার থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কিন্তু একটা তামাক নিয়ন্ত্রণ সেল গঠন করা হয়েছে, এটা কিন্তু আগে ছিল না। এটা একটা বিশাল অর্জন এবং এই সেলের মাধ্যমে বিভিন্ন সচেতনতা কার্যক্রম স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর থেকে করা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। আমরা সেগুলো হয়তো জানি না বা দেখি না বা প্রচারের মাধ্যমে আসা না, কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু ডিসির আন্ডারে তাদের আইন প্রশাসনের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন এলাকায় এই ধরনের বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ আইনকে বলবৎ রাখার জন্য, বাস্তবায়ন করার জন্য বিভিন্ন টাস্ক ফোর্স কাজ করছে এবং বিভিন্ন জায়গায় সেই সচেতনমূলক কার্যক্রম চালাচ্ছে। আর আমাদের মতো যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, আমাদের মানুষ সহ বিভিন্ন সংগঠন কিন্তু আমরা বিভিন্ন স্কুল কলেজে যাচ্ছি, ছেলে মেয়েদেরকে সেখানে আমরা বলছি, তাদের পিতামাতাকে নিয়ে আসছি, টিচারদের সামনে আমরা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করছি এবং তামাকের ক্ষয়ক্ষতি যেগুলো আমরা বললাম সেগুলো ভিডিও পিকটোরিয়ালি দেখাই দিচ্ছি। যখন দেখেন সিইং ইজ বিলিভিং, আপনি জানেন তো যে ফুসফুস আমরা একটা সুস্থ দেখাই, তারপরে ধূমপান করে সেই ফুসফুসের ছবিটা আমরা দেখাই, তখন ভয়াবহ দৃশ্য, তারাই চিৎকার দিয়ে এইরকম হয়। তো এই যে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া এটা কিন্তু প্রয়োজন যে এইটা খেলে আমার এই হতে পারে, সুতরাং আমি এটা খাবো না। সুতরাং এই ধরনের কার্যক্রম কিন্তু আমরা এখন করছি, সুতরাং এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস। অবশ্যই স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার দর্শকদেরও ধন্যবাদ যারা মনোযোগ দিয়ে দেখেছেন, কারণ অনেকগুলো ইনফরমেশন আজকে পেয়েছি। আমরা নিজে নতুন করে ভাবা শুরু করব আজকে এবং থেকে। দর্শকদের মধ্যে যারা আজকে ধূমপান করেন বা তামাক গ্রহণ করে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকের এই বিশেষ দিনে তারা যেন তামাক ছেড়ে দিয়ে তামাক মুক্ত হন, নিজে রক্ষা পান, পরিবারকে রক্ষা করেন। একদমই তাই, স্যার যেমনটি করে বলছিল, স্যারের এই আহ্বানে আমরা আজ সাড়া দেওয়ার চেষ্টা করি এবং সচেষ্টভাবে নিজের জন্য, আমার পরিবারের জন্য, আমাদের পরিবারের সবার জন্য আমরা তামাক এবং ধূমপান থেকে অনেক অনেক দূরে রাখি নিজেদের। কারণ এটা মনে রাখবেন যে আপনি ধূমপান করলে শুধু আপনার ক্ষতি করছেন না, আশপাশে যারা ধূমপান করছে না তাদেরও ক্ষতি করছেন। একদমই তাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আজ চলে যাচ্ছি, কিন্তু আবারও নতুন আয়োজন নিয়ে কালকে আবার ফিরে আসবো আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং স্বপ্ন দেখতে থাকুন, কারণ আমরা যমুনা টিভি স্বপ্নকে নিয়ে যাব সম্ভাবনার কাছে। ভালো থাকবেন।